সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্সি প্রেজেন্টস 100 বিডিএইচআর পাওয়ার্ড বাই মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ কলেজ অফ এম 101.6 এর আজকের আয়োজন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বরাবরের মতো আমি সুমি এসে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে আরও একটি আয়োজন আমরা শুরু করবার জন্য, এবং যাকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে আমি চলে আসি তিনি হচ্ছেন মিস্টার এমদাদুল করিম, গ্রুপ হেড অফ এইচআর মুন্সি। এবং এমদাদ স্যারের 17 বছরের কর্মজীবন আমরা প্রত্যেকটা এপিসোডে আমি ভীষণ রকমের আনন্দ বোধ করি এই কথাগুলো বলতে, কারণ এত অভিজ্ঞ একজন মানুষের সাথে কাজ করা এবং সেই সাথে তার সাথে একই স্ক্রিন শেয়ার করার মধ্যে একটা অন্যরকম গর্ব বোধ হয় কখনো কখনো। স্যারের 17 বছরের কর্মজীবনে তিনি কাজ করেছেন বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। তিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন লোটো বাংলাদেশে, তিনি বাটা বাংলাদেশ, এপিলিয়ন গ্রুপ, ভিয়ালাটেক্স, ঢাকা রিজেন্সি, আহসানিয়া মিশনে সুনামের সাথে কাজ করেছেন। স্যার অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে রয়েছেন বিএসএইচআরএম এবং সেই সাথে ইসি অ্যান্ড ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব, এবং তিনি ফেলো মেম্বার বোল্ড। স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সুমি, কেমন আছেন? খুব ভালো আছি স্যার, এবং এই আয়োজনটা করতে গেলে আমার ভালো থাকার পরিমাণটা, অর্থাৎ ভালো থাকাটা দ্বিগুণ হয়ে যায়। সেটা আপনার থেকে কেউ ভালো বেশি জানে না যে আমি আসলে এই প্রোগ্রামটা নিয়ে কতটা এক্সাইটেড থাকি। এবং আজও আমরা আরো একটি দারুণ প্রোগ্রাম উপভোগ করতে যাব, এটাই আমরা বিশ্বাস করি। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, এবং আপনারা যারা সবসময় আমাদের সাথে থাকেন এই আয়োজনটাতে সপ্তাহের রবিবার এবং বুধবার, তারা জানেন যে আমরা এইচআর পরিবার থেকে, অর্থাৎ বাংলাদেশের এইচআর পরিবার থেকে আমাদের সেই পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করি এই আয়োজনে, এবং প্রত্যেকটা এপিসোডে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো এইচআর প্র্যাকটিসেস ইন আরএমজি অ্যান্ড চ্যালেঞ্জেস, এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। এবং আমাদের সাথে আজকে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আছেন আমাদের সাথে আরিফ আব্দুল্লাহ বিন আফতাব, যিনি হেড অফ এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স ইন্টারফেভ ভিয়ালাটেক্স গ্রুপ। আছেন আমাদের সাথে আলেয়া আক্তার, জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। সো আমি বরাবরের মতোই এমদাদ স্যারের মাধ্যমে আমাদের আজকের অতিথিদেরকে আমন্ত্রণ জানাতে চাই। থ্যাংক ইউ সুমি। আমি প্রথমেই আরিফ আব্দুল্লাহ বিন আফতাব স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইমদাদ, অনেকদিন পর ভালো আছেন? আমরা একসাথে ছিলাম। জি আশা জি করি ভালো আছেন। জি, আপনাকে দেখেও ভালো লাগছে, আর আমাকে এই প্রোগ্রামে আসলে গেস্ট হিসেবে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের প্রোগ্রামটি আমরা আগেই সুমির কাছে শুনেছি যে আজকে আমাদের টপিক হলো এইচআর প্র্যাকটিসেস ইন আরএমজি এন্ড চ্যালেঞ্জেস। বেসিক্যালি আজকে আমাদের সাথে দুজনে আছেন, দুজনে স্বনামধন্য দুইটি আরএমজির সাথে আছেন। আমিও একসময় ছিলাম ভিয়ালাটেক্সের সাথে, আরিফ স্যারের সাথে, আলিয়া আপাও ছিলেন ভিয়ালাটেক্সের সাথে। আমি দর্শকের উদ্দেশ্যে প্রথমে আরিফ আব্দুল্লাহ বিন আফতাব স্যারকে একটু পরিচয় করে দিতে চাই। স্যার কারেন্টলি যেটা আছেন হেড অফ এইচআর এন্ড কমপ্লায়েন্স ইন্টারফেভ শার্ট ম্যানুফ্যাকচার লিমিটেড ভিয়ালাটেক্স গ্রুপের সাথে কাজ করছেন। দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতায় তিনি কাজ করেছেন এসিআই ফার্মার সাথে, কাজ করেছেন ডানকান ব্রাদার্সের সাথে, দীর্ঘ সময় ধরে 10 বছর ধরে কাজ করেছিলেন। এক্সপো লিঙ্কের সাথে কাজ করেছেন। এডিশনাল এঙ্গেজমেন্ট আমরা যদি দেখি, স্যার কাজ করছেন ওয়ার্কিং ফর ডিসেবিলিটি ইনক্লুশন রিহ্যাবিলিটেশন অফ আল্ট্রা পুর উইমেন, সাপোর্টিং কমিউনিটি পিপলদের সাথে। আইলোটিভেট প্রজেক্টের সাথে কাজ করছেন 100 ডিসেবল পার্সনকে নিয়ে, এবং ইউএনডিপি প্রজেক্টের স্বপ্ন প্রজেক্টের সাথে কাজ করছেন। এছাড়াও 6টি স্কুল এস্টাবলিশমেন্টে কাজ করেছেন, যেটা আমরা জানি যে প্রতিভা, যেটা সেভ দ্য চিলড্রেন একটা প্রজেক্টে, সেটার সাথে কাজ করেছেন। প্রফেশনাল অ্যাফিলিয়েশন হিসাবে ওনার ইজ এ মেম্বার অফ দ্য বিএসএইচআরএম এবং চাওয়া বাংলাদেশের সাথে, এবং মেম্বার অফ বিবিডিএম। তার এক্সপার্টিস সাইডটা যদি আমরা বলি যে এটা হলো রিক্রুটিং অ্যান্ড স্টাফিং, এমপ্লয়ি অ্যান্ড লেবার রিলেশনস, লেবার লস অ্যান্ড লিগাল কমপ্লায়েন্স, কাস্টমার সার্ভিস। স্যারকে মুন্সি এইচআর সলিউশনসের পক্ষ থেকে এবং কালার্স এফএম এর পক্ষ থেকে আমরা আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আলেয়া আপার কাছে যেতে চাই। আলেয়া আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলেয়া আপা অনেক ব্যস্ত থাকে, শুধু আজকে আমাদের জন্য একেবারে সময়টা স্পেয়ার করে নিয়ে মুন্সি এইচআর সলিউশনসকে সময়টা দেওয়ার জন্য, এবং আজকে এইচআর যারা কমিউনিটি আছে তাদের জন্য সময়টা দেওয়ার জন্য আমি আবারও মুন্সি এইচআর সলিউশনস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু দর্শকদের জন্য আলেয়া আপাকে পরিচয় করে দিচ্ছি। বর্তমানে আলেয়া আপা জেনারেল ম্যানেজার এইচআর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেডের সাথে কাজ করছেন। দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা তিনি কাজ করেছেন ইয়াঙ্গুন বাংলাদেশের সাথে, ইয়াগি বাংলাদেশের সাথে, বেসিক অ্যাপারেলস লিমিটেড সাথে এবং ভিয়ালাটেক্সের সাথে।
She is the member of the Lions Club, member of the Bishop, HR Club এবং Leaders Forum BD. তার এক্সপার্টিস হিসাবে আমি যদি বলতে চাই সেটা হলো আপা এমপ্লয়ি রিলেশনশিপ, অকেশন ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এ প্রচুর কাজ করেছেন এবং তিনি পাবলিক স্পিকিং, কেরিয়ার কোচিং এবং মেন্টর হিসেবে কাজ করছেন। আমি দুজনকেই আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মূল পর্বে যাওয়ার আগে সুমির কাছে আরেকবার যেতে চাই। সুমি। অনেক ধন্যবাদ স্যার, এবং সেই সাথে আজকের অতিথি দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেবার জন্য। এবং আমি দুজনের কাছেই একটা প্রশ্ন রাখতে চাই। এরই মধ্যে সবাই জানেন যে আমার আসলে জানার ইচ্ছার জায়গা থেকে আমি জানার চেষ্টা করি যে প্রত্যেকজন মানুষ যখন নিজের কর্মজীবনে হাঁটতে শুরু করেন ঠিক কতটা ইচ্ছা কিংবা কোনো একটা কাজের সুযোগ হয়ে যাওয়ার পরে সেখানে ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে কিনা, এই বিষয়গুলো জানার জন্য আসলে আমার এই প্রশ্নটা করা। সো স্যার এবং ম্যাডাম, আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আসলে এইচআর কে প্রফেশন হিসেবে নেওয়ার যে পিছনের যে গল্পগুলো আছে সেখান থেকে কিছু কথা শুনতে চাই, যে কেন আসলে নিজেকে এইচআর এর পজিশনটাতে দেখার জন্য বা সেই স্বপ্নটা তৈরি হয়েছিল। আমি আরিফ স্যার আপনার মাধ্যমে শুরু করতে চাই। স্যার একটু যদি জানান যে কেন এইচআর হতে চাইলেন। ধন্যবাদ সুমি। আমি প্রথমে যেটা বলতে চাই, আসলে এইচআর আসার পিছনে মূল কারণ ছিল আমার পাবলিক, দ্যাট মিনস পিপল সার্ভিস। আসলে মানুষকে সার্ভ করার পিছনে যে আনন্দ বা মানুষকে সাহায্য করার পিছনে যে আনন্দ, এটা আসলে যারা এই এইচআর প্রফেশনে আছে তারাই একমাত্র বলতে পারবে। হিউম্যান রিসোর্সটা, আপনার সার্ভিসটা অনেকভাবে দেওয়া যায়। আপনি একজনকে লার্নিং এন্ড ডেভেলপমেন্টে তারা হেল্প করলেন, তার গ্রোথে তাকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সাইড দিয়ে তাকে হেল্প করলেন, আপনি সিএসআর অ্যাক্টিভিটিসের সাথে তাকে হেল্প করতে পারেন। আপনি এমপ্লয়ি ওয়েলবিং যদি দেখেন, আপনি স্টেক হোল্ডারদের সাথে সাপোর্ট দিয়ে আপনি একজনকে যদি আপনি লিঙ্ক করে দিতে পারেন, বা আউটসাইড যে স্টেক হোল্ডাররা আছে তারা আপনার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করছে, সবকিছু মিলিয়ে আপনি পাবলিক রিলেশনটা যদি বিল্ড আপ করা যায়, আলটিমেটলি অর্গানাইজেশন গোল অ্যাচিভ হয়। এই লক্ষ্য থেকেই আসলে আমার যাত্রা শুরু। আমি আশা করছি ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যাব এই সার্ভিসটা প্রোভাইড করে আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাই, পথ চলাটা শুরু হয়েছিল কেমন করে? অনেক ধন্যবাদ সুমি। শুরুতেই আসলে এটা আমার জন্য খুব একটা, আমি বলবো যে ইমোশনাল একটা প্রশ্ন, যে হ্যাঁ এইচআরে কিভাবে আসলাম। ছোটবেলায় থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব। সো ডাক্তার হইনি, বাট আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি একজন নিউট্রিশনিস্ট, ফুড এন্ড নিউট্রিশনে এমএসসি করে, বিএসসি করেছি, এমএসসি করেছি এবং বেশ ভালো রেজাল্ট করে, অল ফার্স্ট ক্লাস পেয়ে। সো তখন স্বপ্ন ছিল খুব ভালো নিউট্রিশনিস্ট হব, ডায়েটিশিয়ান হব। এন্ড আলটিমেটলি আমি ওই স্বপ্ন নিয়েই আসলে যাত্রা শুরু করেছিলাম। বাট ফরচুনেটলি আমি আরএমজি সেক্টরের নিউট্রিশনিস্ট হিসেবে ফার্স্ট জব শুরু করি ইয়াং ওয়ান বাংলাদেশে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে ইয়াং ওয়ান একটি মানে তখনকার জন্য, আমি যখন শুরু করি 2002-তে, রিয়েলি আরএমজি সেক্টরে ইয়াং ওয়ান ছিল ব্র্যান্ড। হ্যাঁ, সো ওখানে যাত্রা শুরু করে যখন আমি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ শুরু করি, তো সেই কাজটা শুরু হয় কিন্তু আমার মানুষের সাথে, পিপল এনগেজমেন্ট শুরু হয়ে যায়, যে হাজার হাজার মানুষের ফিজিক্যাল স্ট্যাটাস অ্যানালাইসিস করা, তাদের ডায়েট নিয়ে কাজ করা, তাদেরকে ফুড অ্যাডভাইস করা, তাদের হেলথ হাইজিন নিয়ে অ্যাওয়্যার করা। সো একটা সময় আমি বুঝতে পারি যে আই ফিল গুড যখন আমি পিপলদের সাথে থাকি, যখন আমি পিপলকে কোনো কিছু ডেলিভার করতে পারি, আমি তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করতে পারি, তাদেরকে ভালো মন্দ বোঝাতে পারি এবং তাদের জন্য ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারি। সো ওই ফিলিং থেকে আমি আসলে এইচআর এর দিকে ঝুঁকে পড়ি এবং ওই ইয়াংন থেকে আমি আমার স্পেশালাইজড পজিশন নিউট্রিশনিস্ট ছেড়ে আমি কিন্তু এইচআর এর দিকে ধাবিত হই। আমি এইচআর এ এমবিএ করি, এইচআর এ পিজিডি করি। দেন দ্যাট টাইমে ইয়াংন ম্যানেজমেন্ট বলছিলেন যে আপনি কিন্তু একটা স্পেশালাইজড পজিশন ছেড়ে দিয়ে ক্লারিক্যাল জবের দিকে যাচ্ছেন, আপনি কি এটা কনসার্ন কিনা, আপনি কি অ্যাওয়্যার কিনা। সো দ্যাট টাইমে কিন্তু
এইচআর এর অত ডেভেলপমেন্টও ছিল না, বাট ইয়াং ওয়ান ওয়াজ মানে স্পেশালি একটু ডিফারেন্ট ছিল। কিন্তু আমি তখন সেটা অ্যাবজর্ব করেছিলাম যে না, আমাকে আমি ওখানেই ভালো করব, ওখানে আমার পরিধিটা অনেক বেশি। আমি যদি নিউট্রিশনিস্ট হই, অনলি আমার একটা সাইডে আমি মানুষকে নিয়ে কাজ করতে পারবো, বাট মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ, মানুষের কালচার এবং তাদের যে ডে বাই ডে ডেভেলপমেন্ট, এটা আমি শুধুমাত্র এইচআর এর মাধ্যমেই পারবো। তাছাড়া আরেকটা ফিলিং আমি গ্রো করেছিল জব অবস্থায়, যে এইচআর ইজ দ্য ডিপার্টমেন্ট যার কিনা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সংযোগ আছে, সবার সাথে তাদের যে বিষয়টা, তাদের গুরুত্বটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এবং অর্গানাইজেশনকে দেওয়ার মতো আসলে অনেক কিছু। যে হয়তো মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট তার আঙ্গিকে সে বিজনেস এনে দিবে, আরেকটা ডিপার্টমেন্ট তার জন্য তার ডিপার্টমেন্টের আঙ্গিকে কিছু করবে, বাট এইচআর এর স্কোপ হচ্ছে প্রতিটা জায়গায় প্রতিটা ডিপার্টমেন্টকে ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, প্রত্যেকটা মানুষকে ডেভেলপ করে অর্গানাইজেশনকে যে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল যে রিসোর্স তৈরি করে দেওয়া, প্লাস হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা আমাকে এইচআর এর প্রতি বেশি টানে, যে একটা কালচার, অর্গানাইজেশনাল কালচার নিয়ে কাজ করার যে সুযোগটা, এটা এইচআর ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট পায় না, আসলে হয়তো পাবেও না। সো এই আকর্ষণটা থেকে যে আমি যদি আমার মন থেকে কিছু দিতে চাই, আমি যদি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে কাজ করতে চাই, আমার যা শিখেছি তা থেকে যদি কালচার ডেভেলপ করতে চাই, সো এইচআর ইজ দ্য বেস্ট প্লেস ফর মি। সো ওই আকর্ষণ থেকে কিন্তু আমি আসলে এইচআর এ চলে যাওয়া। সো রিয়েলি আমি ব্লেসড ফিল করি যে হ্যাঁ, আমি এইচআর কে বেছে নিয়েছিলাম, এইচআর এর সাথে কাজ করছি, এখন পর্যন্ত আমি মানুষকে ভালোবাসি এবং এটাকে আমার কাছে মানে অনেক বড় পাওয়া, বা আমার যে স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, সবকিছু যেন ওই পিপল ইনভলভমেন্ট থেকেই শুরু হয়, শেষ হয়। সো আই এম ব্লেসড। এবং আমার মনে হয় যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনি আসলে একটা স্পেশালিস্ট সাবজেক্ট থেকে বুঝতে শুরু করলেন যে আপনি এই ডিপার্টমেন্টটাতে কাজ করতে চান, আপনার সেই ইন্টারেস্টের জায়গাটা তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে যখন আপনি সার্ভ করছেন কোনো কোম্পানির জন্য, ভালো লাগা থেকে যখন কোনো কাজ করা, সেটা আসলে সত্যিকার অর্থে কাজ করা যায় দ্বিগুণ গতিতে। সেই গতিটা নিশ্চয়ই আপনার সাথে যারা কাজ করেন তারা এক্স্যাক্টলি। নিঃসন্দেহে সেইটা ফিল করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আমাদের মূল আয়োজনের দিকে অর্থাৎ টপিকের দিকেই চলে যাব, কিন্তু তার আগে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আমি আমার শ্রোতাদেরকে জানাতে চাই যে জীবনকে সহজ করে তোলার জন্য আপনার পাশে রয়েছে মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড। 2015 সাল থেকে বিপিও, রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডম্যান, পেরোল আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের কাছ থেকে। Our vision to provide world-class workforce solutions to local and multinational organizations. Munshi HR Solutions Limited, a concern of Munshi. Munshi HR Solutions Limited সবসময় আপনাদের পাশে রয়েছে, মুন্সি আপনাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন যদি মনে চলে আসে, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং আপনি চাইলে আজকের এই লাইভ সেশনটি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা সুমি, আমাদের টপিকের দিকে চলে যেতে মজার পারি কথা হলো স্যার। আজকে প্রশ্ন আমরা চাওয়ার আগেই আমাদের প্রথমে প্রোগ্রামের আগেই আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আজকে অনেক এইচআর আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। ইতিমধ্যে শুধু এইচআর না, যারা মার্চেন্ডাইজিং এ আছেন, আমি অনেককে চিনি, তারাও আমাদের সাথে অ্যাড হয়েছে। আমি শিওর আজকে প্রোগ্রামটা ভালো হবে। তার মধ্যে থেকে আমি আজকে আমাদের সাথে এইচআর এর হাবিব ব্যাংকের এইচআর ডিরেক্টর রফিকুল ইসলাম ভাই এবং হলো এনসিসি ব্যাংকের এইচআর ডিরেক্টর জিয়া শাহিদি ভাই আমাদের সাথে জয়েন করেছে ফেসবুক, আমি দেখতে পাচ্ছি। আমি দুইজনকেই মুন্সি এইচআর সলিউশনস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আরো অনেকেই জয়েন করেছে, সবাইকে আমি মুন্সি এইচআর সলিউশনস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রশ্নগুলো পরেই নিব, আমি প্রশ্নগুলো দেখে রাখলাম। আমি প্রথমে একেবারে আরিফ আব্দুল্লাহ রাসেল স্যার কাছে চলে যাচ্ছি। স্যার দীর্ঘদিন কাজ করছেন ভিএলা ট্যাক্সের সাথে, বাংলাদেশে একটা স্বনামধন্য আরএমজি আমরা সবাই জানি, যেটাকে বলা হয় স্টেট অফ দ্য আর্টও বলা হয় আমরা। তো সেখানে কাজ করেছেন একেবারে দীর্ঘ গত 12 বছর এখানে আছেন।
স্যারের কাছে আজকে প্রথমে প্রশ্ন যাচ্ছে যে আজকে এইচআর প্র্যাকটিসে যে আমরা আরএমজি শুরু করেছি, এইচআর প্র্যাকটিসেস গুলো আপনারা বেস্ট প্র্যাকটিস গুলো কি করছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো এইচআর প্র্যাকটিস গুলো করতে গিয়ে কি চ্যালেঞ্জ গুলো ফেস করছেন, যেখানে হলো রিক্রুটমেন্ট বা ভালো একটা স্টাফ রিক্রুটমেন্টে বা একটা ভালো ফিমেল কলিগ রিক্রুটমেন্টে কি চ্যালেঞ্জ ফেস করছেন স্যার? স্যারের কি কাছে ছোট একটা প্রেজেন্টেশন শেয়ার করতে পারি? জি জি স্যার, প্লিজ শেয়ার, পারমিশন করা আছে। Is it okay? হ্যাঁ, ওকে। আজকে টপিকস অ্যাকচুয়ালি এইচআর প্র্যাকটিস ইন আরএমজি এন্ড চ্যালেঞ্জেস। আমরা আসলে আরএমজি সেক্টরটাকে যদি একটু ওভারভিউ করি, আমাদের এক্সপোর্ট রেভিনিউ দেখেন 84, এটা ডাটাটা আমি দিচ্ছি অ্যাকচুয়ালি 18-19-এর ডাটা, যেহেতু এই বছর প্যান্ডেমিক, সো আমি স্ট্যান্ডার্ড ধরেছি 18-19-এর ডাটা। আমাদের আরএমজি সেক্টরের এক্সপোর্ট রেভিনিউ আছে 84.21, লাস্ট ইয়ারে ছিল। আমাদের গ্রোথ ছিল, জিডিপি কন্ট্রিবিউশন ছিল 11%-এর মতো, and dependency on financial sector actually around 40% in RMG sector. The utilization of Chittagong port এখানে দেখা যাচ্ছে almost 80%. আপনার টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখা যাচ্ছে $100 billion plus, which is very big. টোটাল এমপ্লয়মেন্ট আমরা দেখছি 4 million plus, and টোটাল এঙ্গেজমেন্ট ফ্যাক্টরি আছে এখন বর্তমানে 4,500 plus. And the most important thing is export turnover. Turnoverটা আমরা টার্গেট করেছি 2020 $50 billion হবে, বাট আমরা গত বছর 18-19-তে আমরা 34.13 বিলিয়ন আসলে অ্যাচিভ করতে পেরেছিলাম, যেটা এই বছর হয়তো কিছুটা কম হবে। এখানে আমি যেটা দিচ্ছি, আমি ইভ্যালুয়েশনটা একটু বলতে চাচ্ছি, এবং আমার কিছু প্রশ্ন থাকবে ইভ্যালুয়েশনের সাথে। যেমন আমরা পার্সোনাল ডিপার্টমেন্ট আমাদের ইন্টারন্যাশনালি, যেটা 1920 সালে আমরা পার্সোনাল ডিপার্টমেন্ট শুরু করেছিলাম, যেটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট 1970-তে এসে ইনভেস্ট, গ্রুম, ডেভেলপ পিপল এই কনসেপ্টে এসে অর্গানাইজেশন ইন্টারনেটগুলো তারা লুক আফটার করছে। এখন যেটা চলে এসেছে স্ট্র্যাটেজিক এইচআরএম, আমরা কি হিউম্যান রিসোর্স থেকে স্ট্র্যাটেজিতে আসতে পেরেছি কিনা আরএমজিতে, এই প্রশ্নটা আমাদের কাছে থাকতে পারে যারা আমাদের এখানে আমাদের সাথে জড়িত হয়েছে। এই প্রশ্ন নিয়ে আমি শুরু করছি। আমরা কি তিনটা মিক্স আপে আছি, নাকি আমরা এখনো অ্যাডমিন ডিপার্টমেন্ট নিয়ে আছি, নাকি আমরা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নিয়ে আছি? এই প্রশ্নটা একটা বিগ কোশ্চেন আমার কাছে, কারণ আমি প্রায় সময় দেখি যে আমরা মিক্স আপ করে চালাচ্ছি, ফুললি আমরা স্ট্র্যাটেজিক না, ফুললি হিউম্যান রিসোর্স না। এই জন্য আমি ইভ্যালুয়েশন পার্টটা নিয়ে এসেছি এখানে। আর আপনি যেটা স্ট্র্যাটেজি এইচআর প্র্যাকটিসের কথা বলছেন, সেখানে যদি আমরা আসি, আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি স্ট্র্যাটেজিক এইচআর সিস্টেম ইন ভিএলআরটেক্স। আমরা আমাদের যে গোল আছে, ইয়ারলি গোল সেটিং করি আমরা উইথ এ বাজেট, দেন ওই গোলকে অ্যালাইন করে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং আমাদের ওই প্ল্যানিং অনুযায়ী কোথায় কি লোক লাগবে, কি কম্পিটেন্সির লোক লাগবে, এই জিনিসটা আমরা আসলে ডিফাইন করি আর কি। ওই যদি হিসাব হয় তাহলে আমরা এখানে গোল সেটিং এর থেকে অ্যানালাইজ করি, ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখি, তারপর আমরা টার্গেট মেজারমেন্ট করি, তারপর আবার রেজাল্ট রিভিউ করি। সুতরাং স্ট্র্যাটেজির সাথে রিলেটেড আমাদের যদি ট্যালেন্ট অ্যাকুইজিশন আসে, আমরা ওই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, আমরা কোম্পানিতে ট্যালেন্ট অ্যাকুইজিশন আসবে, ট্যালেন্ট অ্যাকুইজিশনে যদি আসি তাহলে আমরা হায়ারিং প্রসেসে যাব। এবং আপনি জানেন যে হায়ারিং প্রসেসটা ইউনিক আমাদের, আমরা কম্পিটেন্সি বেস হায়ারিং করি। তো কম্পিটেন্সি বেস হায়ারিং এ যেটা আমাদের হয়, এখানে আমাদের কিছু চ্যালেঞ্জ থাকে, কারণ আমরা যে পজিশনটা রাইট পজিশনে যদি রাইট পারসন না দিতে পারি, আলটিমেটলি এটা কোম্পানি গোল অ্যাচিভ হয় না অনেক সময়। এই ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেস আছে, ইন্টারভিউ প্রসেস আছে, এবং ফিউচার লিডার সিলেকশনের ক্ষেত্রে আমাদের কিছু প্রসেস আমরা মেনটেন করি, যেটা আপনি ফুললি কম্পিটেন্সি বেস। তারপর আমরা যেটা সামনে এগিয়ে নিয়ে যাই, সেই ফিউচার লিডারকে আমরা সিলেকশন করি,
সিলেকশন প্রসেসের মধ্যে আমাদের কিছু কম্পিটেন্সি গ্যাপ যদি থাকে এখানে, আমরা ওই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রসেসে যাই। কোন কম্পিটেন্সিটা তার অ্যাচিভ করা লাগবে এবং কত সময়ের মধ্যে করা লাগবে। দ্যাট মিনস আমাদের গ্যাপ অ্যানালাইসিস আমাদের করতে হয়। আমরা গ্যাপ অ্যানালাইসিস করি, ওই কম্পিটেন্সি অ্যাচিভ করার জন্য তার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পার্টে নিয়ে আসি। আলটিমেটলি আমরা ফর্মাল ট্রেনিং এ যাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা কোচিং মেন্টরিং এ যাই। সুতরাং ওই লিডারশিপ ওই পজিশনের জন্য ফিট করার জন্য আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট একটা পার্ট, যেটা আপনি একসময় লিড দিতেন, এবং ওই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট একটা মেজর রোল প্লে করে। ইমদাদ আমাদের একসময় ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার ছিল, এবং যেটা এখনো আমরা স্মরণ করি ভিয়ালাটেক্স গ্রুপে। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে আমরা এত স্কিল এমপ্লয়ি পাই নাই, অ্যাকচুয়ালি স্কিল লিডার পাই নাই। তারপর আপনি জানেন আমাদের যে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম একটি কেপিআই বেস, অবজেক্টিভ বেস। সুতরাং অবজেক্টিভ সেট করার পর কেপিআই সেট করি আমরা। ওই কেপিআই বেস করে আমরা পার্সোনাল ম্যানেজমেন্ট রিভিউ করি। ওই রিভিউ প্রসেসে আমাদের কিছু এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, ওই প্ল্যানের সাথে আমরা অ্যালাইন করি। লিডার্স যারা আছে বা ডিপার্টমেন্টাল হেড যারা আছে, তারা অ্যাকচুয়ালি ওইখানে তাদের কিছু কমেন্টস থাকে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য বা রিভিউ করার জন্য। সুতরাং ওই জায়গাটাতে আমরা কাজ করি যেন ওই এমপ্লয়ি তার টার্গেট যে কম্পিটেন্সি আছে, তার যে টার্গেট গোল আছে কোম্পানির সাথে অ্যালাইন হয় এবং পারফরমেন্সটা অ্যাচিভ হয় কোম্পানি। ওটার সাথে আমরা যদি ফুললি অ্যালাইন করি, দ্যাট মিনস আমাদের যে কম্পেনসেশন বেনিফিট প্রসেস, আমরা কি পে দিলাম, আলটিমেটলি আমাদের ইনসেন্টিভ প্রসেস সাথে ওইটা অ্যালাইন কিনা, পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্স আছে কিনা, যেটা একটা মেজর ফ্যাক্টর। আপনার জানেন যে গোল অ্যাচিভ করতে গেলে আলটিমেটলি যদি আমি পে প্রপারলি না দিই এবং আমি যদি ইনসেন্টিভ বা আদার ফেসিলিটিগুলা তার এনশিওর না করি, এমপ্লয়ি ওয়েলবিংটা এনশিওর না করি, আলটিমেটলি সে কিন্তু ডিমোরালাইজ থাকে, মোটিভেটেড হয় না। সুতরাং এটা আমাদের যদি ডিরেক্ট আমরা পেয়ের সাথে জড়িত হই, তো এই জায়গাটাতে আমরা নাইসলি মেনটেন করছি, এবং পাশাপাশি আমরা রিকগনাইজ করছি যারা গুড পারফর্মার উইথ এ ডিরেক্ট আপনার তার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট মাধ্যমে অথবা তাকে অ্যাওয়ার্ডের মাধ্যমে। সুতরাং সামটাইমস ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে একটা ফ্যাক্টর, যেখানে অনেক কোম্পানি আছে যেখানে অনেক বেশি কাজ হয়, টাইম টেবিল থাকে না। সুতরাং এটাও আমরা একটা বেনিফিটের মধ্যে নিয়ে আসছি। আমরা একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা অফিস করি, এবং আমাদের যে এমডি এবং চেয়ারম্যান আছে ওনারাও আপনি জানেন, আপনি ছিলেন ওইখানে। সুতরাং একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা চাই কোম্পানি বা কোম্পানি এমপ্লয়ি তার কাজগুলো শেষ করুক, পাশাপাশি আমরা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি। তার পরবর্তীতে আমরা যদি আসি এমপ্লয়ি অ্যান্ড লেবার রিলেশন ফ্যাক্টর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আস, এবং এখানে যেটা আমরা দেখি যে অনেক ধরনের প্রবলেম আমাদের রেইজ হয়, যেটা এইচআর এর যারা এক্সপার্টাইজ আছে আমরা ওটা সলিউশন করি। আমরা থ্রু কাউন্সিলিং করি, গ্রিভেন্স হ্যান্ডলিং করি। আমরা এখানে আমাদের গ্রিভেন্স হ্যান্ডলিং প্রসিডিউর আছে, যেটা যার ফলশ্রুতিতে আমরা অ্যাকচুয়ালি প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। আমাদের অ্যাডভোকেসি একটা টিম আছে যারা আসলে এমপ্লয়ীদের সাথে সবসময় রিলেশনশিপ মেনটেন করে, এবং যার যেটা প্রয়োজন আমরা আসলে তাদের প্রয়োজনটা দেখি এবং তাদের রাইটস এবং ওয়েলফেয়ারটা আমরা এনশিওর করি। আপনি যদি অকুপেশনাল হেলথ এন্ড সেফটির কথা আসেন, আমরা অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং আমাদের যে কমপ্লায়েন্স অ্যাসপেক্টগুলো আমরা কিন্তু মেনটেন করে চলছি। আমরা রিস্ক অ্যানালাইসিস করছি, আমরা রিস্কটার ইম্প্যাক্ট ওয়ার্ক প্লেসে কি আছে ওটা দেখছি, আমরা আইডেন্টিফাই করছি হ্যাজার্ড, এবং হ্যাজার্ডগুলো যেন কোম্পানিতে আলটিমেটলি যেন মিটিগেট হয়, ওটার জন্য আমাদের নিজস্ব টিম আছে। সুতরাং আমরা এমপ্লয়ীদের ট্রেন করছি তার সেফটি অ্যাসপেক্টে, পাশাপাশি আমরা ইনভেস্টিগেট করছি কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং এই জায়গাটাতে আমাদের কোম্পানি এমপ্লয়ীদের সেফটির ব্যাপারে খুবই এনশিওর। দেন আপনি জানেন আর&ডি সেক্টরে কমপ্লায়েন্স একটা ফ্যাক্টর, এবং কমপ্লায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে যেটা এইচআর এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে আমরা ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করি। পাশাপাশি আমাদের পলিসি প্রসিডিউরগুলা রোবাস্ট কিনা আমরা পলিসি প্রসিডিউরগুলো রিভিউ করি, এবং সময়ের সাথে যুগের সাথে স্ট্র্যাটেজির সাথে আমরা অ্যালাইন করি। সেই সাথে আমি যেটা বলবো, আমরা স্টেট রেগুলেশন, স্টেট ল গুলো মেনটেন করি, এবং বায়ার্স কোড অফ কন্ডাক্ট গুলো আমরা মেনটেন করতে বাধ্য।
দিস ইজ অল অ্যাবাউট আসলে আমাদের আমরা যারা প্র্যাকটিস করছি এইচআরে, এখানে আমাদের আরএমজি প্র্যাকটিস গুলা চলে এসেছে। ইমদাদ। জি স্যার, আমি আমি আসতে চাই স্যার, আপনি যদি দয়া করে একটু আপনার স্ক্রিন শেয়ারিংটা স্টপ করতেন তাহলে ভালো হতো। থ্যাংক ইউ। আমি খুব মনোযোগ দিয়ে আরো একবার দেখছিলাম যে সমস্ত কিছু স্যার একেবারে যে চারটা আটটা মানে অ্যাঙ্গেলেই দেখাচ্ছিলেন, আমার খুব ভালো লাগছিল। আমি মনে হয় আবার শিখছি, এবং আজকে আমি আবার বলতে চাই অনেকেই আজকে জয়েন করেছেন। একটা ছোট প্রশ্ন সরাসরি ছুড়ে দিয়েছেন হলো আরিফ আব্দুল্লাহ স্যারকে। আমি এই জন্য স্যারকে প্রশ্নটা করে আলে আপনার কাছে চলে যাব। উনি প্রশ্ন করেছেন ফেরদৌস চৌধুরী। আরিফ স্যারের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান এইচআর প্র্যাকটিসেস নিয়ে নতুন কিছু কি করা যায়? বাংলাদেশের এইচআর পলিসিগুলো অনেক পুরাতন, সময়ের সাথে তাল মিলিয়ে কি সমন্বয় করা যায়? আচ্ছা, আমি ইন্টারেস্টিং একটা জার্নাল পড়ছিলাম কিছুদিন আগে। এটা আপনার হার্ভার্ড বিজনেস রিভিউর গুগলের একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যেহেতু প্রশ্নের সাথে অ্যালাই। ওরা যেটা করছে, আপনার একটা 3/3 এইচআর টিম গঠন করেছে। 1/3 এর মধ্যে টোটাল এইচআর সম্বন্ধে নলেজেবল, তারা গ্রিভেন্স হ্যান্ডেল করছে, তারা কাস্টমার স্যাটিসফ্যাকশন মেনটেন করছে। সেকেন্ড 1/3 যেটা তারা ক্রিয়েট করেছে, দে আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট, টোটালি আইটি বেস, এবং তাদের এইচআর নলেজ নাই বললেই চলে, বা খুব লেস এইচআর নলেজ। তারা যেটা করছে, তারা ডাটাগুলা নিচ্ছে এবং ডাটা অ্যানালাইসিস করছে। সেকেন্ড 1/3, দ্যাট মিনস আপনার কোনো ডিসিশন মেকিং প্রসেসে যেটা ডিরেক্টলি হেল্প করছে এইচআর ম্যানেজারকে বা এইচআর হেডকে। থার্ড, এটা যেটা আমি দেখছি ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তাদের আছে। থার্ড একটা টিম ক্রিয়েট করেছে, তারা প্রবলেম সলভিং। আমাদের যত প্রবলেম আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, ওই প্রবলেমগুলো যখন আমাদের কাছে আসে, ওই টিমটা পার্টিকুলারলি ওই প্রবলেমগুলো নিয়ে কাজ করে, এবং দে আর এক্সপার্টাইজ ইন প্রবলেম সলভিং। এই তিনটা আসপেক্টে তারা বলছে 3/3 এইচআর টিম। সুতরাং আমরা আসলে এখন যে স্ট্র্যাটেজি আসতেছে, এবং আমরা সামনে যেটা দেখছি, আমরা যদি টেকনোলজিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 অ্যাডাপ্ট করতে চাই, ওই সাথে আমরা যদি এই অ্যালাইনমেন্ট গুলো না করি, আলটিমেটলি আমরা কিন্তু টিকতে পারবো না কোনো অবস্থাতেই না। স্যার, আপনাকে আরো একজন প্রশ্ন করেছে, একটু কাইন্ডলি আবার একটু বলার জন্য 3HRT টা কি উনি আবার রিকোয়েস্ট করেছে। 3/3 HR team, 1/3 মানে core HR knowledge. That means each and every aspect what I have already discussed in my presentation. Core HR knowledge তার থাকতে হবে একটা টিমের, যারা HR টিমটাকে চালাবে। সেকেন্ড 1/3 আমি বলেছিলাম, তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে। দ্যাট মিনস আপনার ওই টিমটা বিভিন্ন ডিপার্টমেন্টের যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তার ম্যাসিভ থাকতে হবে, ওই কম্পিটেন্সি তার থাকতে হবে। এবং আরেকটা যেটা আমরা এখন কাজ করছি, ডিজিটালাইজেশনের যুগে আমরা যেটা মাস্ট, আপনারা কেপিআই বেস যদি আমরা এইচআর মেনটেন করি, অ্যানালাইটিক্যাল নলেজ, দ্যাট মিনস আইটি বেস একটা টিম থাকতে হবে, যে টিমটা আপনার ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, মেইনলি বিগ ডাটা নিয়ে কাজ করবে। ওই ইনফরমেশনগুলো কাজ করলে আপনি একটা কমপ্লিট এইচআর সলিউশন পাবেন, যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সামনের এইচআরটাকে আরো রোবাস্ট করবে, আরো অ্যাজাইল করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে আমাদের ঠিক গত আরো মানে যে পর্বগুলো ছিল, আমরাও কিন্তু এই সেম বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, যে আজকে কোর কম্পিটেন্সি এইচআর এর সাথে সাথে এখন যেটা যুগ, যে এইচআর ডিজিটালাইজেশন বা এইচআর লিডারশিপ যেটা ডিজিটালাইজেশনের মাধ্যমে, সেখানে আমাদের অনেক বেশি সেন্ট্রিক হওয়া লাগবে। আমি একটু আলো আপনার কাছে চলে আসি। আলে আপা, জি আপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপা, আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। ওকে, জি আপা, আমরা আরিফ স্যার কাছে আসলে শুনছিলাম যে ভিএলআইটেক্স এর তাদের এইচআর প্র্যাকটিসেস গুলো, সেগুলো তারা সেই জায়গাটায় ফোকাস করেছে। আমরা এখনো চ্যালেঞ্জে যাইনি। আপনার কাছে যদি আমরা একটু শুনতে চাই, আপনি যদি ওভারঅল একটা সিনারিও দিতে পারেন যে আমাদের আজকে গার্মেন্টস জগতে আরএমজি সেক্টরে আমাদের আসলে বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা কি করছি, সেই সাথে চ্যালেঞ্জ জায়গাটা যদি একটু ফোকাস করতেন। জি, ধন্যবাদ। আসলে আরিফ স্যার খুব সুন্দর করে সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে এইচআর এর যে মূল জায়গাগুলি নিয়ে এসেছেন, এবং আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে যে আমি আর আসলে
স্যার যেগুলা বলেছেন সেগুলো আর বলতে চাচ্ছি না, কারণ আমারও প্রিভিয়াস অর্গানাইজেশন ছিল ভিএলাটেক্স, সো আমার জন্য সেই প্র্যাকটিস গুলি অ্যাপ্লিকেবল। প্লাস আমার টোটাল 18 বছরের জার্নিতে স্যার খুব কোর বিষয়গুলি নিয়ে এসেছেন, যে এইচআরে আসলে আপা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাচ্ছ আপাকে? না স্যার, শুনতে পাচ্ছি না ম্যাম। আপা, আপনার সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না। জি, আবার একটু আনমিউট করতে হবে একটু। আমরা দুঃখিত যে আমরা কোনো কারণে এত টেকনিক্যাল রিজনে আপাকে শুনতে পারছি না। আপা এখন আবার আনমিউট করা আছে, আনমিউট করতে হবে। আমি কি চ্যালেঞ্জের স্লাইডটাতে যাব? জি, আমি আপাকে একটু রিকোয়েস্ট করবো, আপা আপনি যদি অফ করে আবার জুমে একটু ইন করেন তাহলে হয়তো আমরা আরিফ স্যারের কাছে আবার চলে যেতে চাই। স্যার, একটা ছোট প্রশ্ন চলে এসেছে যেটা চ্যালেঞ্জের জায়গার আগে। তানজিনা লুনা উনি প্রশ্ন করেছেন, হাউ মাচ প্রোডাকশন নলেজ ডু উই নিড টু বি গুড লিডার ইন এইচআরএম এট আরএনজি? মানে আমরা যখন আরএনজি তে কাজ করি আমরা জানি যে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হতে চাই, তো আরএনজি একটা বড় জায়গা হলো প্রোডাকশন ফ্লোর গুলা, প্রোডাকশনকে জানা। তো সেখানে আসলে একজন এইচআর হিসেবে আমাদের কতটুকু দায়িত্ব প্রোডাকশনকে বোঝা এবং সেটা নিয়ে কাজ করা? অ্যাকচুয়ালি কোর এইচআর এর যে এখন যে কনসেপ্ট চলে এসেছে আপনি জানেন, আপনি যেটা বললেন অ্যাজ এ বিজনেস পার্টনার এইচআর বিপি বলে, সেই ক্ষেত্রে আপনি যদি মানে আপনি যদি বোর্ড মিটিং এ এইচআর রিপ্রেজেন্ট করতে চান, আপনার বিজনেস প্রসেসের ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট আপনাকে জানতে হবে। আপনি আরএমজি সেক্টরে এইচআর এর ফাংশনাল সবগুলা ডিপার্টমেন্ট যদি না জানেন তাহলে আপনার কিন্তু সামনের দিকে আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে কেউ ডাকবেও না, আপনার সাথে কোনো ডিসকাশনও হবে না বোর্ড মিটিং এ, বা টপ ম্যানেজমেন্ট আপনাকে চাবে না। সুতরাং আমার যে টিম মেম্বার, আমি সবসময় বলি প্রোডাকশন প্রসেস এবং ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট অফ প্রোডাকশন জানতে হবে। প্রত্যেকটা মেশিন নাম জানতে হবে, মেশিনের টাস্ক জানতে হবে, মেশিনের প্রসেস ওয়াইজ তার এফিসিয়েন্সি জানতে হবে। সুতরাং প্রতিদিনের টার্গেট কত তার জানতে হবে, এবং ওই টার্গেটে তার কন্ট্রিবিউশন কত, সে কয়টা লোককে সে গ্রিভেন্স নিয়ে কথা বলেছে, কাউন্সিলিং করেছে কতটুকু, তার সে প্রোডাকশনে কতটুকু তার সাপোর্ট দিয়েছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল শেয়ার করতে চাই। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলবো না, উনি মাঝে মধ্যে বছরে একবার দুইবার আসতেন, এসে হঠাৎ করে মিটিং ভিজিটের মাঝখানে উনি ডেকে ধরেন আপনার যে কোনো একজনকে জিজ্ঞেস করতেন আজকে প্রোডাকশন টার্গেট কত। এর মধ্যে হঠাৎ একদিন উনি ওনার সামনে মেইনটেনেন্স ম্যানেজার একটু এসে দাঁড়ালো, উনি জিজ্ঞেস করছে আপনি কি জানেন আজকে প্রোডাকশন টার্গেট কত? উনি বললেন না, এটা দিস ইজ নট মাই জব। দেন এন্ড দেন উনি কিন্তু স্যাক হয়ে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। দ্যাট মিনস each and every department head should know the production target and production process. Otherwise ওই কোম্পানি কিন্তু সামনের দিকে যেতে পারবে না। আপনি যদি এইচআর এ কাজ করেন, আপনি যদি ওই দিনের টার্গেট না জানেন এবং ওই টার্গেটে আপনার কন্ট্রিবিউশন কতটুকু সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার এইচআর এ কাজ করার দরকার নেই, আমি মনে করি আর কি। কারণ আমি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি জানি যে ওভারঅল হলিস্টিক অ্যাপ্রোচ যদি না হয় ওই কোম্পানি কোনোদিন সামনের দিকে যাবে না। রাইট স্যার। আমি আমার মনে হয় তানজিনা লুনা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি চমৎকার ভাবে, এবং একটা প্রোডাকশন প্রসেস দ্যাট মিন এইচআর বিপি হতে গেলে আমি এটা সেলস হোক অথবা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হোক যেখানে আমি কাজ করি, আমার কিন্তু আমার প্রসেস সম্বন্ধে আমাকে অবশ্যই জানতে হবে, নিঃসন্দেহে এটা আমাকে নিয়ে কাজ করতে হবে। আলে আপা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আলে আপা শুরু করেছিলেন। জি, আমি যেটা শুরু করেছিলাম যে শুরুতে হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসের কথা বলছিলেন। সো বেস্ট প্র্যাকটিসটা আসলে আমরা অনেকে কিন্তু না বুঝেই যে বেস্ট প্র্যাকটিস উল্লেখ করি, বাট এখানে কিন্তু আমাকে কয়েকটা ধাপ
পার হয়ে বেস্ট প্র্যাকটিস। প্রথমে হলো যে আমার যে লিগাল অব্লিগেশন, অলরেডি কিন্তু আরএমজি সেক্টরের জন্য আমাদের বাংলাদেশ লেবার লতে ওয়ার্ক টোটাল ফেসিলিটিতে স্যালারি থেকে শুরু করে হেলথ সেফটি এভরিথিং কভার আপ করা আছে, যে কোনটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করতে হবে। সো ওগুলা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, উই আর বাউন্ড টু ডু দ্যাট। সো ওই সবকিছুকে মেনটেন করে তার বাইরে যখন আমরা কিছু করতে পারবো, আমি বলবো সেগুলাকে গুড প্র্যাকটিস। সো গুড প্র্যাকটিসকে ওভারকাম করে যখন আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি বলবো যে বেস্ট প্র্যাকটিস। সো টোটাল আরএমজি সেক্টরের আঙ্গিকে যদি বলতে চাই, আমার বিগত সব অর্গানাইজেশনের সাম আপ করে, যে আমরা অনেকেই ওই যে ম্যান্ডেটরি লেভেল ল গুলিকে যারা মেনটেন করছে তারাই হলো বেস্ট প্র্যাকটিস করছেন, এরকম অ্যানাউন্সমেন্ট আসে, যেটার সাথে আমি একমত নই। কারণ এখন পর্যন্ত হয়তো আমি যে প্রতিষ্ঠানগুলিতে জব করেছি, ইয়াং ওয়ান, ভিএলআরটেক্স, বর্তমানে অ্যাপেক্স, সো অল আর গুড প্র্যাকটিসের অর্গানাইজেশন। এখানে লেবার ল তো ম্যান্ডেটরি ইস্যুগুলি মেনটেন করা হয়, পাশাপাশি আদার্স কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে, আদার্স কিছু গুড প্র্যাকটিসেস থাকে, বেস্ট প্র্যাকটিসেস অলরেডি আছে। বাট অনেক আরএমজি সেক্টরের অনেক ক্ষেত্রেই কিন্তু মিনিমাম যে ম্যান্ডেটরি লেভেল লস, সেই জায়গাটায় মনে হয় এখনো আর কি ফোকাস করা এবং সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের জায়গাটা রয়ে গেছে। আর দেন হচ্ছে যে এইটাকে কভার আপ করে গুড প্র্যাকটিস যদি বলি, যে গুড প্র্যাকটিসের ক্ষেত্রে আমি শুরুতেই বলবো যে আমাদের যে এমপ্লয়ি ট্রিটমেন্ট টপ টু বটম, হ্যাঁ, যে আমি লেভেল ল মেনটেন করেছি, বাট আমি হিউম্যান এজ এ, যদি এইচআর কে আসলে আমি একেবারেই ডিপ এইচআর আঙ্গিকেই দেখতে চাই, যে এইচআর মানুষকে নিয়ে কাজ করবে, মানুষকে বুঝতে চেষ্টা করবে, তার মোটিভ বুঝতে চেষ্টা করবে, তার ফিলিং বুঝতে চেষ্টা করবে, তার প্রবলেম বুঝতে চেষ্টা করবে। সো ওই জায়গা থেকে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে অর্গানাইজেশনের প্রত্যেকটা মানুষকে ট্রিট করা, কেয়ার করা, যে তার ভালো মন্দটা ওভারঅলে, যে কিছু কিছু জায়গায় আছে যে হয়তো আমরা এমপ্লয়ীদেরকে এক ধরনের ট্রিটমেন্ট করি বা ওয়ার্কার্সদেরকে আরেক ধরনের ট্রিটমেন্ট করি, তাদের কথা শোনার লোক নেই। সো মূল কথা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদেরকে যে প্রত্যেকটা এমপ্লয়ি, বলি ওয়ার্কার আমি বলবো না, সবাই এমপ্লয়ি, আসলে টপ টু বটম সবাই এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ি যেন বলার জায়গাটা এনশিওর করা, সেটাকে আমি বেস্ট প্র্যাকটিস বলবো। এই এনশিওরটা যে প্রতিষ্ঠান করতে পারে সেখানকার এনভায়রনমেন্ট কিন্তু হেলদি হয়, ফ্রেন্ডলি হয়, এবং মিউচুয়াল অ্যাটাচমেন্টটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ওখানে থাকে, যে কোনো ধরনের যে চেইন অফ কমান্ড বলি বা কমিউনিকেশন চ্যানেল যদি বলি, যে হ্যাঁ, কমিউনিকেশন চ্যানেলের মধ্যে ট্রান্সপারেন্ট একটা ইস্যু, নট অনলি ডকুমেন্টেড। আমি বারবার বলবো যে আমাদের ক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের অনেক ডকুমেন্টেড অনেক কিছু আছে, বাট প্র্যাকটিস বলতে কিন্তু আমি বুঝাতে চাই যে রিয়েলি হোয়াট উই আর ডুইং, নট আমার অনেক বিশাল একটা এইচআর প্রোফাইল আছে, আমার একটা কোম্পানি প্রোফাইল আছে, সেটাকে আমি প্র্যাকটিস বলবো না। প্র্যাকটিস বলবো যা আমি এভরিডে করছি, হোয়াট আই এম ডুইং উইথ মাই এমপ্লয়ি, আমরা কিভাবে তাকে ট্রিট করছি, তাকে কিভাবে সাপোর্ট করছি, কিভাবে রিকগনাইজ করছি, কিভাবে অ্যাপ্রিসিয়েট করছি, কিভাবে পারফরমেন্স ইভালুয়েশন করছি, কিভাবে তার প্রবলেম সলভিং করছি। সো একেবারে ফিজিক্যালি, যেহেতু আরিফ স্যার ডাটা নিয়ে কথা বলেছেন, আমি ফিজিক্যাল দিকটাতে যাচ্ছি, যে আমি প্রতিদিন কি করছি, এগুলাই হচ্ছে গুড প্র্যাকটিস বলি বা বেস্ট প্র্যাকটিস বলি। যে আমার হচ্ছে যে এমপ্লয়ির কমিউনিকেশন লোকটা, প্রত্যেকটা এমপ্লয়ির যেন যদি সে মেন্টালি স্যাটিসফাইড হতে পারে, যে তার ভিতরে যা কিছু আছে, তার যে কোনো প্রবলেম, তার যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার কথা সে পৌঁছাতে পারে। হ্যাঁ, এইখানে যেন বাধাটা নাই যে অর্গানাইজেশনে, যে হ্যাঁ
সেই ক্ষেত্রে সে মেন্টালি ফ্রি থাকে, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বেস্ট প্র্যাকটিস বলবো, যে প্রত্যেকটা এমপ্লয়ি ফিল সিকিউর যে আই ক্যান সে যেটা আমি বলতে চাই সেটা আমি যাকে বলতে চাই তার পর্যন্ত পৌঁছাতে পারি, এটা যেন কোথাও বাধা প্রাপ্ত হয়ে আটকে না যায়। দ্যাট ইজ ওয়ান বেস্ট প্র্যাকটিস। দেন যেই বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে পিপলকে তাদের রিকগনাইজ করা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রেগুলার আমরা কাজ করছি। এইচআর যেন আমরা পুলিশি ভূমিকায় না থাকি, এইচআর ভূমিকায় থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে সুযোগ দিতে হবে, অ্যাপ্রিসিয়েটিং অ্যাপ্রোচ নিয়ে প্রত্যেকটা মানুষের সামনে হাজির হতে হবে। এইচআর কে যেন এমপ্লয়ি না ভাবে যে এইচআর আসছে কি হবে, ভয় পাচ্ছি, এই ধরনের বিষয় না। এইচআর কে দেখলে যেন সে আমার দিকে 2 পা এগিয়ে আসে, যে সে যেন দুটো কথা বলতে পারে। বাট আমি বলবো আমাদের এইচআর প্র্যাকটিসে আরএমজি সেক্টরে এখনো অনেক জায়গায় আছে যে এমপ্লয়িরা এইচআর কে ভয় পায়। হ্যাঁ, যে এইচআর কে বরং তারা কোনো কিছু বলতে চায় না, এইচআর এর কাছে মন খুলে কথা বলবে তো দূরের কথা, বরং ভাবে যে এইচআর আমাকে কোনো কিছু দেখেছে মানে আমার চাকরি চলে গেছে। সো দ্যাট ইজ রিয়েলি ওয়ার্স প্র্যাকটিস বলবো। তো যাই হোক, আমি হয়তো কিছুটা সরে যাচ্ছি, কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে, বাট রিয়েলি সো চ্যালেঞ্জ নিয়ে আমি চলে যাই, যেহেতু আরিফ স্যার অনেকগুলি গুড প্র্যাকটিসেস, সো চ্যালেঞ্জ গুলির মধ্যে আসলে গুড প্র্যাকটিসটাও চলে আসবে। চ্যালেঞ্জ হচ্ছে যে বর্তমানে আমি বলবো যে আরএমজি তে এইচআর এর চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে যে রাইট পারসন কে রাইট পজিশনে সেট করা, এটা রিয়েলি একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ আরএমজি ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটে আমাদের যে এক্সপেরিয়েন্স রিসোর্স তৈরি হয়েছে, এই জায়গাটা কিন্তু একটু ঘোলাটে। হ্যাঁ, কারণ একটা সময়ে এখানে এডুকেটেড পিপল, লেস এডুকেটেড পিপলের একটা মিক্স আপ হয়েছে, তার সাথে এক্সপেরিয়েন্স যোগ হয়েছে। সো হয়তো এডুকেশন প্লাস এক্সপিরিয়েন্স, আবার লেস এডুকেশন প্লাস এক্সপিরিয়েন্স। সো এই দুইটা জায়গাকে কম্বিনেশন করতে গিয়ে, দুইটা জায়গাকে একসাথে করতে গিয়ে অনেক সময় আমরা অর্গানাইজেশনের জন্য রাইট পারসনকে রাইট পজিশনে দিতে পারি না। হয়তো সে এক্সপেরিয়েন্স, বাট তার এডুকেশনের জন্য হয়তো সে তার কাছ থেকে আমাদের যে আউটপুটটা, এক্সপেক্টেড আউটপুটটা আমরা পাই না। আবার দেখা যায় যে চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে এডুকেটেড পিপল এবং লেস এডুকেটেড পিপলদের মধ্যে যে ক্ল্যাশটা, আমাদেরকে তো এখন নিউ জেনারেশন থেকে যারা আসছে, আমরা এডুকেটেড ছেলে মেয়েদেরকে আরএমজির দিকে আকৃষ্ট করার চেষ্টা করছি, বাট তাদের যে এন্ট্রি এবং যারা অলরেডি আছে, এই দুইটা গ্রুপের মধ্যে যে সমন্বয় সাধন বা অ্যাকসেপ্টেন্স, এখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এইচআর এর জন্য। এবং আমি মনে করি যে এখানে এইচআর এর পক্ষ থেকে অনেক ভূমিকা আছে। এই সমন্বয় সাধনটা করে দেয়া একটা অর্গানাইজেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি এইচআর রিয়েলি এইচআর পার্সপেক্টিভে কাজ করতে চায়, শুধু পিপল রিক্রুট করে পজিশনে বসিয়ে দেয়া না, এই পিপলটাকে লুপ আপ করে প্রেজেন্ট পিপলদের সাথে তাকে অ্যাডজাস্টমেন্ট করে অর্গানাইজেশনের জন্য পজিটিভ যে অ্যাটিটিউডের কম্বিনেশনটা ঘটিয়ে দেওয়ার জন্য কিন্তু এইচআর কে অনেক কাজ করতে হবে, অনেক অনেক কাজ করতে হবে। আর হচ্ছে চ্যালেঞ্জ, ওই যে যেটা আরিফ স্যারও বলেছিলেন, আপনিও, আমাদের বেশিরভাগ আরএমজি সেক্টরে আসলে অ্যাডমিন এন্ড এইচআর কম্বিনেশনে চলছে। তো এটা একটা চ্যালেঞ্জ, আসলে এত অ্যাডমিনিস্ট্রেটিভ কেয়ার করতে গিয়ে আসলে এইচআর এর যে মূল ফোকাস, যে আমার প্রত্যেকটা মানুষকে অ্যানালাইসিস করা দরকার, তাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা দরকার, অ্যাডমিনের কাজকর্ম করতে গিয়ে অনেক সময় আমরা মূল ফোকাসটা আমরা এইচআর এর প্রতি করতে পারি না। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের কিন্তু জেনারেশন গ্যাপ হচ্ছে। আমি হয়তো 18 বছর আগে জব শুরু করেছিলাম, তখন এজ এ এমপ্লয়ি আমার যে অ্যাটিটিউড, আমার যে এক্সপেকটেশন ছিল, প্রতি 5 বছর পর পর কিন্তু আমি দেখছি যে এদের মধ্যে
চেঞ্জ আসছে, আমরা যাদেরকে নতুন এখন রিক্রুট করছি তা সে কিন্তু আমার মেন্টালিটি দিয়ে যদি আমি তাকে জাজ করি, সো তাকে কিন্তু আমি অর্গানাইজেশনের সাথে অ্যাডজাস্ট করাতে পারবো না। সো এইখানেও এইচআর এর খুব বিশেষ ভূমিকা আছে যে এইচআর কে অলওয়েজ আপডেটেড থাকতে হবে, নট অনলি ডাটা দিয়ে থাকতে হবে, বাট আপডেটেড সাইকোলজি, হিউম্যান সাইকোলজিও কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এই সাইকোলজি নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু এই যে নিউ জেনারেশন এবং ওল্ড জেনারেশনের কে একসাথে একটা অর্গানাইজেশনে করে যে তাদেরকে সেট করা, এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা ইয়াং ছেলে মেয়েদেরকে বুঝতে পারি না, তাদের মোটিভ বুঝতে পারি না, তাদের অনেক কিছু আমাদের বেয়াদবি মনে হয়, বাট সেটাকে আমরা পজিটিভলি নেই না, আমরা নেগেটিভলি তাকে অ্যাপ্রোচ করি, তখন সেটার মাত্রা আরো বেশি বেড়ে যায়। সো এই জায়গাটায় এইচআর কে খুব সূক্ষ্মভাবে, খুব ঠান্ডা মাথায় খুব স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে যে কিভাবে এই ইয়াং জেনারেশনের যে অ্যাটিটিউডটাকে পজিটিভ একটা অর্গানাইজেশনের প্রতি তার পজিটিভ বেনিফিটটা নিয়ে আসা যায়। আর চ্যালেঞ্জ বলতে আলে আপনার কাছে কি আমি পরে আবার আসি? জি জি, আছে অনেক চ্যালেঞ্জ আছে। জি, দুটো স্পেসিফিক প্রশ্ন করেছে আমাদের মাঝে মাশফিকা রশিদ এবং হলো ফেরদৌস চৌধুরী, কিন্তু আমি ফেরদৌস চৌধুরী ভাইকে বলবো একটু কাইন্ডলি যদি আজকে আরএমজি কে লক্ষ্য করে যে আপনি কোশ্চেনটা করেন আমাদের জন্য ভালো হবে। আমি মাশফিকা রশিদের কোশ্চেনে আবার আলে আপনার কাছে আসবো, যেহেতু সরাসরি উনি এটা আপাকেই করেছেন। আমি আরিফ স্যার কাছে আবার একটু চলে যেতে চাই চ্যালেঞ্জ নিয়ে। আরিফ স্যার একটু আনমিউট করে নিতে পারি স্যার আপনাকে। শেয়ার হয়েছে? জি, এখানে আমি আসলে চ্যালেঞ্জ যেটা বলছিলাম, বা আপনি যেটা বলছিলেন যে চ্যালেঞ্জের মধ্যে আসলে এক্সটার্নাল কিছু চ্যালেঞ্জ আছে, ইন্টারনাল চ্যালেঞ্জ আছে। তো আমরা আসলে ইন্টারনাল চ্যালেঞ্জ যেটা বলছি যে ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ অ্যান্ড অর্গানাইজেশন চ্যালেঞ্জ। যদি আমি অর্গানাইজেশন চ্যালেঞ্জের ক্ষেত্রে আসি, আপনার দেখেন রিক্রুটমেন্ট হায়ারিং এর ক্ষেত্রে যখনই আমি বলি যে আপনার যেতে হবে গাজীপুরের শেষ মাথায় বা শ্রীপুরে আমার ফ্যাক্টরি, তখন অনেক ট্যালেন্ট যারা আসতে চায় না, সব ফাইনাল ইন্টারভিউ কমপ্লিট, জব লোকেশন দেখে আসলে সে অনেক সময় আসতে চায় না। এটা আমি আপনাকে একটু শেয়ার করতে চাই। আমি যখন ভিএলআরটেক্সে ছিলাম তখন তো ছিলই, এরপর আমি বাটায় এসেছি, বাটা থেকে আমি লোটোতে এসেছি, একই প্রবলেম। যেহেতু গাজীপুরে সবগুলো অফিসে হেড অফিস ছিল, আসলে ঢাকা থেকে গিয়ে এইসব অফিসে গিয়ে যদিও ওখানে পিক এন্ড ড্রপ আছে তারপরও যেতে যায় না, মানে কম্পিটেন্ট পারসন পাওয়াটা খুব একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি এটাতে। এটা আপনার রাইটলি পয়েন্টেড আউট, এবং আমার কাছেও তাই মনে হচ্ছে। এবং মানে যেটা আমি বলছিলাম যে ফিমেল এম্পাওয়ারমেন্ট, আমরা যতই চাচ্ছি যে মেয়েদের আমরা নিয়ে আসবো বা ফিমেলদের আমরা এঙ্গেজ করব, এই ক্ষেত্রে মানে আমরা খুবই ডিফিকাল্টি সামটাইমস ফেস করি। অনেক সময় জয়েন করার পরে 2-3 মাস পরে চলে যায়। তো এটা একটা মেজর চ্যালেঞ্জ আরএমজি সেক্টরের ক্ষেত্রে। জব লোকেশন তারা সবসময় ঢাকার ভিতরে চায়, ঢাকা হেড অফিসে চায়। আরেকটা জিনিস আমরা যেটা এখন প্যান্ডেমিক সময় যেটা সিরিয়াসলি ফেস করছি অর্গানাইজেশনের ক্ষেত্রে, কন্ট্রোলিং কস্ট কন্ট্রোল তো সবসময় আছে, এবং ম্যান পাওয়ার ইস্যু বা লে অফ ইস্যু এই জায়গায় চলে আসে। সুতরাং কন্ট্রোলিং কস্ট করতে গেলে আপনার লে অফ করতে হচ্ছে, যেটা একটা বিশাল চ্যালেঞ্জ এইচআর এর জন্য আমি মনে করি। পাশাপাশি আপনার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, দ্যাট মিনস আমি প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে গেলে আমার যে কম্পিটেন্সি দরকার, বা আমি কোয়ালিটি পিপল আমরা পাচ্ছি কিনা, এই জায়গাটাতে আমাদের অনেক ল্যাকিংস আছে। যে কম্পিটেন্সি বা যে রাইট পিপল আমি খুঁজছি, আমি কিন্তু 100 ইন্টারভিউ নেওয়ার পর আমি পাচ্ছি 2 জনকে, ওই 2 জনও অনেক সময় ফিট হচ্ছে না। এই চ্যালেঞ্জগুলো আমাদের থাকেই টোটাল ফিউচার লিডার গ্রো করার জন্য। যখন আমি প্রপার কম্পিটেন্সি হায়ারিং এ যাচ্ছি, ওই ক্ষেত্রে আমাদের কিছু ডিফিকাল্টি সবসময় আমরা ফেস করি। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি এখানে, ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস, দ্যাট মিনস আপনার ইউনিক হতে হবে। আপনার যদি একটা বিজনেসে ইউনিক পিপল না থাকে এবং ইউনিক ক্রিয়েশন যদি ইনোভেশন না করতে পারেন, ওই ডিস্টিংটিভ ক্যাপাবিলিটি যদি না থাকে, আলটিমেটলি আপনি কিন্তু মেক দ্য ডিফারেন্স যেটা বলে, ওই ডিফারেন্সটা ক্রিয়েট না করতে পারলে আপনার কোম্পানি কিন্তু টিকবে না মার্কেটে। তার মানে আপনার যে পিপলটা নিচ্ছেন সে কি আপনার
এক্সেপশনাল পিপল কিনা, সে আপনার কতটুকু ইনোভেশনে হেল্প করছে, এই জায়গাটাতে আমাদের অনেক ল্যাকিংস আছে। এবং এটা আমাদের জন্য এই ফিউচার স্ট্র্যাটেজিক এইচআরএম বা এইচআরকে বিজনেস পার্টনার হিসেবে আমরা যদি ট্রিট করতে চাই, এই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। দ্যাট মিনস এখানে আমি বলে দিয়েছি অলরেডি, স্ট্র্যাটেজি লিডারশিপ ওটার ভিতরে আসবে। আরেকটা জিনিস আমরা যেটা মেজর প্রবলেম ফেস করি, ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়নের ব্যাপারটা আসলে ইনসাইডও হইতে পারে, আউটসাইড এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে। সুতরাং এই জায়গাটা বলার সময় স্যার আমি আপনাকে একটু জাস্ট বলে যেতে চাই, যেটা আমি আমাদের দর্শকদের থেকে এমডি ফেরদৌস চৌধুরী আপনাকে সরাসরি কোশ্চেনটা করেছে যে আরিফ স্যারকে আমার প্রশ্ন যে ট্রেড ইউনিয়ন কি আমাদের কারখানাগুলিতে কোনো সহায়ক হিসাবে কাজ করছে করবে না পরিপন্থী হিসাবে কাজ করছে? অ্যাকচুয়ালি এখন যেভাবে চলছে, এখনকার ডাটা অনুযায়ী ম্যাক্সিমাম নেগেটিভ, মানে পরিপন্থী হিসাবে কাজ করছে। কারণ যে হিসাবে আমি যেটা দেখতে চাই, যে লোকগুলো ট্রেড ইউনিয়নের লিডার হচ্ছে, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তাদের যে আরএমজি সেক্টরের যে নলেজ, এই জিনিসটা ল্যাকিংস আছে। এবং গভর্নমেন্ট লেভেল থেকে আমি চাচ্ছিলাম যে তাদের যে ট্রেনিং দেওয়া এবং তাদের একটা পরিপূর্ণ নলেজ দিয়ে ট্রেড ইউনিয়নে যদি বসাতে পারে, যেটা আমি ডানকান ব্রাদার্সে পেয়েছি। তারপর টি গার্ডেনের যে ট্রেড ইউনিয়ন লিডাররা, তারা কিন্তু অযৌক্তিক কোনো কথা বলে না, লর বাইরে কোনো কথা বলে না। সুতরাং আমরা যদি ওই জায়গাটাতে আসতে পারি, ট্রেড ইউনিয়ন ভেরি মাচ হেল্পফুল। কারণ আমি ট্রেড ইউনিয়ন ফেস করে এসেছি 12 ইয়ার্স ইন ডানকান ব্রাদার্স, এবং আমি কোনো সময় প্রবলেম ফেস করে নাই। যখনই তাদেরকে ডেকেছি, ওরা লেবার যে কোনো ডিসপিউট তারা সলভ করেছে। অলওয়েজ তারা সামনের লিডার, সামনের সারিতে এসে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা ডিসপিউট তারা এখানে সলভ করতে সাহায্য করেছে। সুতরাং আপনি যখন তাদের শিক্ষিত করবেন, নলেজেবল করবেন, তারা কিন্তু ইলিগাল কথা বলতে পারবে না। সুতরাং গভর্নমেন্টের ভূমিকা আছে, আমাদেরও ভূমিকা আছে এই ক্ষেত্রে বিজেএমই। এখন যদি আমি আসতে চাই ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ আসলে যেটা প্রোডাক্টিভিটি বলতে আমি যেটা বলছি, আমি কি প্রোডাক্টিভ কিনা, আমি কি ক্রিয়েটিভ কিনা, বা আমি কি ভ্যালু অ্যাডিশন করছি কোম্পানিতে। আমি আজকে আসলাম সকালবেলা, আমি বিকালবেলা চলে গেলাম, তার মানে আমার আজকে দিনের যে আউটপুটটা কি, ওই জায়গাটাতে যদি আমরা আসতে না পারি, আলটিমেটলি কিন্তু আমরা প্রোডাক্টিভ হব না, এবং আমাদের কোম্পানি কিন্তু ডিজায়ার্ড গোল অ্যাচিভ করতে পারবো না। দ্যাট মিনস আপনি যদি এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আসি, আমরা যাদের এইচআর হিসেবে নিয়োগ দিচ্ছি বা আমরা যাদের ওয়েলফেয়ার হিসেবে নিয়োগ দিচ্ছি, তাদের আমরা কতটুকু এম্পাওয়ার্ড করছি, তারা কি কোনো ডিসিশন মেকিং এ আসতে পারছে কিনা, না তারা ঘুরে বেড়াচ্ছে, দিন শেষে প্রবলেমগুলো নিয়ে আপনার কাছে আসতেছে। তারা কি 1%, 2%, 3%, কত পার্সেন্ট আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তাদের আছে? এই ক্ষেত্রে আমরা যদি দেখি জিরো। কারণ আমার এক্সিকিউটিভ, আমার অফিসার, তারা কিন্তু কোনো ডিসিশন মেকিং এ নাই। আমরা যদি তাদের এম্পাওয়ার না করতে পারি, দিস ইজ গোয়িং টু বি এ বিগ চ্যালেঞ্জ ইন ফিউচার, এবং তারা কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে আলটিমেটলি। আমি এইচআর অ্যানালিটিক্সের কথা বলেছি আগে। সুতরাং এইচআর অ্যানালিটিক্স একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ আমাদের ওই নলেজটা নাই বা ওই আইটি ব্যাকগ্রাউন্ডটা নাই, যার ফলশ্রুতিতে আমরা বারবার বাধা খাচ্ছি, আমরা টপ ম্যানেজমেন্টের কাছে যেতে পারছি না, আমরা আমাদের রেজাল্ট নিয়ে যেতে পারছি না, আমরা ডিসিশন মেকিং এ কোনো পার্টিসিপেট করতে পারছি না, যার ফলে আমাদের বোর্ড মিটিং এ আমাদের এইচআর এর অবস্থান খুবই নেগলিজেন্ট। তো সুতরাং আমরা এই চ্যালেঞ্জটা যদি ওভারকাম করতে চাই, আমাদের মাস্ট অ্যানালিটিক্যাল নলেজ থাকতে হবে, আইটি স্কিল আমাদের থাকতে হবে, যেটা আমি বললাম 3-3 ফর্মুলায় আমাদের আলটিমেটলি যাইতে হবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলছি, এটা সবসময় গার্মেন্ট সেক্টরের একটা চ্যালেঞ্জ। এখন যদিও আমাদের কম কাজ, কিন্তু বরাবরই ওয়ার্ক লাইফ ব্যালেন্স গার্মেন্ট সেক্টরের জন্য একটা ডিফিকাল্ট ছিল, যেটা আলটিমেটলি আমাদের ফ্যামিলিতে ইম্প্যাক্ট পড়েছে। দ্যাট মিন্স আর অ্যানাদার প্রবলেম যেটা ইন্ডিভিজুয়াল আসে। এই জায়গাটায় যদি আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে আসলে আমরা গার্মেন্টসে যারা চাকরি করতে গিয়েছে বা ম্যানুফ্যাকচারিং যারা কাজ করতে গিয়েছে, আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা হলো ম্যানেজিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো এখানে কিন্তু আমরা দেখেছি আমাদের এমপ্লয়ি মাইগ্রেশন রেটটাও কিন্তু এখানে একটা বড় ধরনের হয় হলো, যদি ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রে বলি, এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক করতে গিয়ে। তো এটার জন্য যদি আপনি আমাদের কি সাজেশন করবেন, যেহেতু আপনি একজন অনেক পুরাতন এইচআর এক্সপার্ট ইন দ্য আরএনজি এরিয়া। স্যার কি আমার প্রশ্নটা পেয়েছেন? আবার একটু বলবেন, আমি একটু। জি স্যার, আমি বলছিলাম যে আমরা দেখেছি যে আমরা আরএমজি তে বা ম্যানুফ্যাকচারিং যখন কাজ করতে যাই, তখন আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হলো ম্যানেজিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো সেটাতে আমাদের কিন্তু ম্যানেজমেন্ট স্টাফদেরকে রিটেইন করাটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যায় এই জিনিসটা ব্যালেন্স করার জন্য।
তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে যারা আমরা গার্মেন্টসে যারা কাজ করছি, তো সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিলে আমরা এটা করতে পারি? আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা পার্ট, এখানে আমাদের যেটা থাকতে হবে আপনার, এখন অনেক ফ্যাক্টরি করছে, ধরেন আপনার টাইমটা মেনটেন করা এবং ফ্লেক্সিবল কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া, যেটা আপনার দেখেছেন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা করছে, বাসা থেকে কাজ করছে, যখন দরকার সাপোর্ট দিচ্ছে। এবং আরেক যেটা যেটা আরেকটা জিনিস, যেটা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এমন করতে হবে আপনার, যদি জিম সম্ভব হয় জিম রাখা, ক্যাফেটেরিয়াটা খুব, ডাইনিং এরিয়াটা, ক্যাফেটেরিয়াটা খুব কমফোর্টেবল রাখা, রিক্রিয়েশনের ব্যবস্থা রাখা, এটা যদি আপনি মেনটেন করতে পারেন, আলটিমেটলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সে এখানে সহযোগিতা করবে। কারণ আপনার মেন্টাল স্ট্রেসটা যত কমানো যায়, কমানোর জন্য আপনার যা যা করা দরকার এটা আমাদের করতে হবে। কারণ আলটিমেটলি কোম্পানি আউটপুটটা চায়, যদি আপনি আউটপুটটা এনশিওর করতে পারেন, সে যদি ফ্লেক্সিবল টাইমে তার কাজ করে দিতে পারে, আমরা কেন অ্যাডাপ্ট করব না? এই জায়গাটাতে আমাদের আসতে হবে, যেটা ইন্টারন্যাশনালি এখন রিকগনাইজড। স্যার, এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে মোর ফ্যামিলি এঙ্গেজমেন্ট প্রোগ্রামগুলো, মানে কোম্পানির সাথে কিছু প্রোগ্রাম এরকম সারা বছর ধরে জুড়ে দিলে, তাহলে ফ্যামিলিকেও যখন আমরা কোম্পানির মধ্যে পাবো, যে একজন এমপ্লয়ি তার দেখতে পাবে, তার ওয়াইফ বা তার হাজবেন্ড দেখতে পারবে যে তার হাজবেন্ড কোথায় কাজ করে বা ওয়াইফ কোথায় কাজ করছে, এবং এটাতেও কিন্তু একটা বড় ধরনের স্ট্রেস কিন্তু সবার মাঝে কমে, এবং আমার মনে হয় অনেক বেশি কোপারেশন আমরা পেতে পারি। রাইট স্যার? রাইট, ইউ আর 100% কারেক্ট। কারণ এমএনসি গুলা কিন্তু মেনটেন করছে। আমি আমার আগের কোম্পানি ডানকান ব্রাদার্স কিন্তু এইভাবে মেনটেন করছে। ফ্যামিলি গেট টুগেদার হতো, প্রতি মাসে একটা করে পার্টি থাকতো, এবং কন্টিনিউয়াস এই প্রোগ্রামের মধ্যেই থাকতো। আলটিমেটলি কি, আলটিমেটলি জবটাকে এতটা মানে স্ট্রেসফুল মনে হতো না। আপনার যখন ফ্যামিলি এসে আপনার মিক্স আপ হবে, মান্থলি একটা প্রোগ্রাম থাকবে, ফ্যামিলি ডে থাকবে, ওইটা অনেক বেশি হেল্পফুল হয় আলটিমেটলি স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জি। আমার আরো কিছু পয়েন্ট আছে যেটা আমি বলছিলাম, ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা দেখি আরএনজি সেক্টরে গ্রুপিজম দেখি, নোয়াখালী, বরিশাল গ্রুপ তৈরি হয়, এটা কিন্তু এখনো লাইভ। সুতরাং এটা একটা বিশাল চ্যালেঞ্জ এইচআর এর ক্ষেত্রে। দেখবেন আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায় যখন একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে কনফ্লিক্টে হয়। তারপরে আপনার পলিটিক্স যেটা আছে, ইন্টারনাল পলিটিক্স আছে, আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হবে সামনে। এই জায়গায় এইচআর এর একটা বিরাট চ্যালেঞ্জ আমরা সবসময় ফেস করি। দেন এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি আসি, রেপিড চেঞ্জ, দ্যাট মিনস আপনার আমরা ফাস্ট ফ্যাশনের দিকে যাচ্ছি, কুইক চেঞ্জ হচ্ছে এভরি টাইম। আপনার প্রতি মাসেই দেখবেন, প্রতি বছর নতুন নতুন জিনিস আসছে, টেকনোলজি আসতেছে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর কথা অ্যাডাপ্ট করতে চান, এই চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি, আলটিমেটলি আমাদের অবস্থান কিন্তু স্ট্রং হবে না। আমাদের নিজেদের রেজিলিয়েন্ট করতে হবে, আমরা রেজিলিয়েন্ট এইচআর টিম হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। সুতরাং এই চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে আমাদের পাল্লা দিয়ে চলতে হবে, আমাদের নিজেদের চেঞ্জ হতে হবে সাথে সাথে। এবং এই ক্ষেত্রে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। আপনি যে ডিপার্টমেন্টে ছিলেন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এবং নলেজ গেইন করা, এটাই একমাত্র ওয়ে অ্যাডাপ্ট করা চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে। আর পলিটিক্যাল লিগ্যাল ফ্যাক্টরগুলো তো অলওয়েজ একটা চ্যালেঞ্জ। আশেপাশের পলিটিক্যাল লিডাররা সব সময় এটা আরএনজি সেক্টরে ইনফ্লুয়েন্স করে। এই ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন একটা ফ্যাক্টর, ইন্টারনাল ট্রেড ইউনিয়ন একটা ফ্যাক্টর। আর টেকনোলজির কথা বারবার আমি বলছি, টেকনোলজি একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর ক্ষেত্রে যাই, আমাদের নিউ টেকনোলজি আসতেছে, রোবোটিক্স চলে এসেছে অলরেডি। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি অ্যাডাপ্ট না করতে পারেন, ওই নলেজটা যদি আপনার না থাকে, আলটিমেটলি কিন্তু জব মার্কেট স্কুইজ হয়ে আসতেছে। দ্যাট মিনস এমপ্লয়িরা আস্তে আস্তে এখানে এমপ্লয়ি পজিশনগুলো আপনার কমে যাবে, আলটিমেটলি ভ্যাকেন্সি তৈরি হবে, এবং এটা টেকনিক্যাল বা টেকনোলজি আপনার আলটিমেটলি গ্র্যাব করবে। সুতরাং এই এনভায়রনমেন্টাল চেঞ্জগুলো একটা বিরাট ফ্যাক্টর। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ, ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ এবং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, কিন্তু মাঝখানে কিন্তু সবগুলো চ্যালেঞ্জকে আমরা একসাথে দেখে ফেলেছি, এবং স্যার কিন্তু একদম প্রথমেই যেটা লোকেশন, এমপ্লয়মেন্ট এবং কম্পিটিটিভ এমপ্লয়ি পাওয়াটা, এটা একটা বড় ইস্যু আমরা কিন্তু গার্মেন্টসে ফেস করেছি। আমরা একেবারে সময়ের শেষ পর্যায়ে আমি স্যারের কাছ থেকে বিদায় নেওয়ার আগে
মানে স্যারের কাছ থেকে শুনতে চাই, আজকে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এক কথায় বলতে চান তাহলে আপনি কি বলবেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম, কারণ আমার কিছুটা চেঞ্জ এসেছে। আমি যখন আইবিএ তে এসইবিএ কোর্সটা করি, ওইখানে যে লার্নিং হ্যাবিটটা আমার তৈরি হয়েছে, ওইটা আমাকে আসলে অনেকটুকু ও, সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। সুতরাং লার্নিং হ্যাবিটটা একটা বিরাট হ্যাবিট, যেটা আমাদের যে কোনোভাবেই গ্র্যাব করতে হবে, আদারওয়াইজ আমরা সামনে যেতে পারবো না। এবং টেকনোলজির সাথে আমাদের নিজেকে পরিচিত করতে হবে এবং ওই টেকনোলজিটা আমাকে অ্যাডাপ্ট করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না, আমরা কিন্তু সামনের দিকে যেতে পারবো না, এইচআর টিমকে আমরা বোর্ডে উপস্থাপন করতে পারবো না। ধন্যবাদ ইমদাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একদম আলে আপার কাছে শেষ 1 মিনিটে চলে এসেছি। আলে আপা, আসলে সময়ের আমাদের স্বল্পতা আছে, এটাই আমাদের কেপিআই, অল্প সময়ের ভিতরে গুছিয়ে কথা বলা। তো আলে আপার কাছে যদি আমরা যেতে চাই একেবারে শেষবারের মতো, আলে আপা আপনি নিজেও স্যার যেটা বলেছেন যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এনাবেলমেন্ট এবং এম্পাওয়ারমেন্ট, সেক্ষেত্রে আজকে গার্মেন্টসে আমাদের যারা মেয়েরা এইচআর এ কাজ করছে বা আমাদের শ্রমিকরা এইচআর এ কাজ করছে, সেখানে আমরা কিন্তু দেখেছি প্রায়োরিটিটা অনেক বেশি তাদের। তো সেক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আপনি কি বলবেন, যে ফিমেল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে? ফিমেল এম্পাওয়ারমেন্টটা আসলে আরএমজির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে যে আমাদের যেই মেইন ওয়ার্কফোর্সটা আছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল। হ্যাঁ, সো যেই ডাউন লেভেলটা ওয়ার্কার্স লেভেল বলি, সেখানে কিন্তু আমাদের 80% 70% হচ্ছে ফিমেল, দেন 20% বা কখনো কখনো লেস দেন 20% হচ্ছে মেল। বাট অপোজিট সাইডে যখনই আমরা ম্যানেজমেন্ট সাইডে যাচ্ছি বা সুপারভাইজারি লেভেলে যাচ্ছি, যারা ওই ফিমেল ওয়ার্কফোর্সটাকে চালাচ্ছে, সেখানে কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র, যে সেখানে ফিমেল পার্সেন্টেজ ইজ ভেরি লেস এবং মেল পার্সেন্টেজরাই তাদেরকে। সো এটা কিন্তু চোখে দেখা যায় যে হ্যাঁ, এখানে একটা বিশাল একটা ইমব্যালেন্স রয়ে গেছে। সো যারা যেখানে আমাদের ডাউন লেভেলে অনেক বেশি মেয়েরা কাজ করছে, আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ, তাদেরকে চালানোর জন্য, তাদেরকে লিড করার জন্য যদি ফিমেল ম্যানেজমেন্ট তৈরি হলে, এটা আমাদের জন্য একটা পজিটিভ একটা ভাইব তৈরি হবে, যে তাদের যে প্রবলেমগুলি তারা ফিমেল লিডারের কাছে সবচেয়ে ভালো শেয়ার করতে পারবে, এবং ফিমেল লিডাররা তাদের যেই অসুবিধা বা তাদের যে ক্যাপাবিলিটি গুলি, তাদের যে অবস্থান, সেটাকে রিয়েলাইজ করার জন্য আমি মনে করি যে ফিমেল। সো এখানে এম্পাওয়ারমেন্ট যেটা, এখানে আমি বলবো যে আরএমজি সেক্টরে এটা আসলে না বলেই পারছি না, যে যখন আপনি দেখবেন বিডি জবস বলেন বা বড় কোনো যে কোনো অর্গানাইজেশনে যখন টপ লেভেলে এমপ্লয়ি অ্যানাউন্সমেন্ট করা হয় রিক্রুটমেন্টের জন্য, সেখানে কিন্তু বলা হয় অনলি মেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। হ্যাঁ, সো এই ধারণা আমাদের থেকে যতদিন পর্যন্ত না হবে, কিভাবে ফিমেলরা এম্পাওয়ার্ড হবে মনে করছেন। বাট আমি বলবো ডিসক্রিমিনেশনের আওতায় পড়ে, একেবারে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে না, এটা একেবারে বলা যায়? ডিরেক্টলি ডিসক্রিমিনেশনের আওতায় পড়ে। বাট আমি বলবো যে আমার দিক থেকে হয়তো আমি ব্লেসড, যে ভিএলআরটেক্সে বলেন, অ্যাপেক্সে বলেন, অ্যাজ এ জিএম ফিমেলকে আমাদের ম্যানেজমেন্ট চুজ করেছে, তারা রিলাই করেছে, ডিপেন্ড করেছে, হ্যাঁ, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে। বাট বাকি অনেকেই কিন্তু এই সাহসটা পাচ্ছে না, যে না, আরএমজি সেক্টরে লিডারশিপে ফিমেলরা এত ঝক্কি ঝামেলা নিতে পারবে না। বাট ফিমেল ক্যান ডু। আই ওয়ান্ট টু সে, প্র্যাকটিক্যালি বলতে চাচ্ছি, আসলে এটা কোনো বলার বিষয় না বা চাপাবাজি করার বিষয় না, ফিমেলরা সুযোগ পেলে করতে পারবে। সো আমরা যদি মুখে মুখে শুধু ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলি, হবে না, ফিমেলদেরকে সুযোগ দিতে হবে। আর পাশাপাশি যেটা, যে আরিফ স্যার বলেছেন যে হ্যাঁ, ফিমেলরা দূরত্বের জন্য বা জব, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনলি যেটা মিন করে, এইখানটায় আমি কথা বলতে চাচ্ছি, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে আমরা জানি যে আরএমজি সেক্টরে আমাদেরকে একটু বেশি সময় কাজ করতে হয়। হ্যাঁ, সো এটাও কিন্তু আমরা মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারি, ছেলেরা যদি পারে মেয়েরাও পারবে। বাট জব এনভায়রনমেন্টটা, এই জব এনভায়রনমেন্টটাতে যদি
স্যাটিসফ্যাকশন থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা খুব ফ্যামিলির সাথে খুব অল্প সময় পাই, বাট সেই সময়টা যদি আমি স্ট্রেস ফ্রি, যে আমি অফিসে কাজ করে এসেছি বাট ওই পর্যন্তই শেষ, আমি খুব হাসি খুশি মুখে আমি স্ট্রেস ফ্রি, আমি আমার ফ্যামিলিতে এন্টার করতে পারছি, ওটা কিন্তু ওই যে আরিফ স্যার বললেন যে গেট টুগেদার করা, ফ্যামিলি পিকনিক করা, সেটা হচ্ছে হয়তো আমি বছরে একবার, দুইবার, তিনবার করতে পারবো, বাট এভরিডে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রয়োজন, আমাদের মেন্টাল, আমাদের ফিজিক্যালি ভালো থাকার জন্য, মেন্টালি ভালো থাকার জন্য এভরিডে আমাদের এই ব্যালেন্স প্রয়োজন। তার জন্য প্রয়োজন হচ্ছে যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা এমন হবে যে আমি স্ট্রেস ফ্রি ভাবে আমার ঘরে ফিরে আসতে পারবো, ঘরে এসেও যাতে আমাকে চারটা ফোন পেতে না হয় বা নানা ধরনের প্রেসার, এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, এই বিষয়গুলির প্রতি আসলে অনেক বেশি কেয়ারিং হলে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা চলে আসবে, যে আমরা অ্যাকসেপ্টেন্স লেভেল থ্যাংক ইউ আছে। আপা, আমরা একদম জি, সময় পার করে যদিও রেডিওতে আবার লাইভে চলে গেছে সংবাদ, আমরা থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে মুন্সি এইচআর সলিউশনের পক্ষ থেকে। শুধু আপার জানার জন্য এবং দর্শকদেরকে আমার জানার জন্য, আপা যে কথাটা বলছিল আজকে যে জব সার্কুলার গুলো হয় সেখানে বলে মানে সিনিয়র পজিশন হলে বলে দেয় অনলি মেল আর অ্যালাউড, আর সেই ক্ষেত্রে আমি বলি মুন্সিতে আমাদের 3টা ইউনিটের অপারেশন হেড 3জন ফিমেল, তারা লিড করছে বিশাল টিম, প্রায় 1200 লোকের মতো লিড করছে মেম্বারদেরকে নিয়ে, এবং তার দে আর ডুইং ভেরি গুড মাশাল্লাহ। এবং আমাদের যে পার্সেন্টেজ অফ ফিমেল ইন দ্য ম্যানেজমেন্ট স্টাফ এটাতে অনেক বড়, এবং আমাদের ওয়ার্কার অবশ্যই বেশি, কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে অনেক বড় একটা পোর্শন এখানে। আমরা মনে হয় সব অর্গানাইজেশন সুযোগ করে দিতে পারি, যে কথাটা আপা বলছিল জব এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে স্ট্রেসমেন্ট এবং সোশ্যাল সিকিউরিটি ইজ অলসো ইম্পর্টেন্ট, আবার রেসপেক্ট একটা বড় ইম্পর্টেন্ট আমাদের এনভায়রনমেন্টের জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আব্দুল্লাহ স্যারকে, আলিয়া আপাকে, মুন্সি এইচআর সলিউশনস পক্ষ থেকে সকল দর্শকদেরকে, সুমিকে অনেক অনেক ধন্যবাদ, মুন্সি আইটি টিম এবং ডিজিটাল মার্কেট টিমকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সুমি। ধন্যবাদ স্যার, এবং আপনাদের তিনজনের কথোপকথনের মধ্য দিয়ে আসলে আমরা অনেক কিছু বুঝতে পারলাম, এবং আসলে অফিসিয়াল এনভায়রনমেন্ট, অফিস এনভায়রনমেন্টটাকে সুন্দর সুস্থ রাখার জন্য প্রত্যেকজন কর্মীর আসলে ভূমিকা থাকা প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমরা অনেক 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 দারুণ কিছু বিষয় শিখলাম। থ্যাংক ইউ সো মাচ, এবং স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেবার জন্য। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এটাই প্রত্যাশা, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদেরকে। সেই সাথে যারা আমাদের আজকের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনাদের উৎসাহেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি একের পর এক এপিসোড নিয়ে, এবং আপনাদেরকে পাশে পাই বলি আসলে আমাদের এই আয়োজন করতেও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং আজকে যে কথাটা বারবার উঠে এসেছিল ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এবং এই বিষয়টাকে আরেকটু ডিটেইল মনে হয় আমরা আগামী এপিসোডে আরো সুন্দরভাবে পাবো। সো আগামী এপিসোডটা মিস করা যাবে না একেবারে, এবং আজকের মতো আমি বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে যে কথাগুলো আমি আপনাদেরকে সবসময় বলতে চাই, যে সুস্থ থাকার কথা আমি সবসময় বলতে চাই। পরিবেশ যতই শান্ত হোক না কেন, সেই শান্তটাকে প্রশান্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আসলে প্রত্যেকটা পদক্ষেপ এখন খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করতে পারে এমবিএম মুন্সি বাংলাদেশ লিমিটেডের সম্মুখ যোদ্ধারা। আর এই ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় ক্লিনিং ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, জেনিটোরিয়াল সার্ভিস ও পরিবেশগত যত্নে কাজ করে যাচ্ছে আমাদের এমবিএম মুন্সি বাংলাদেশ লিমিটেডের সকল যোদ্ধারা। তাই যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। সবাই খুব ভালো থাকবেন। আগামী এপিসোড নিয়ে আমরা আবারও খুব তাড়াতাড়ি চলে আসছি, অর্থাৎ 27 তারিখ আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যা 7:30টায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।